এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক ও উপসভাপতির পদ ছিনিয়ে নিল এনএসইউআই। এজিএস পদে জয়ী এবিভিপি সমর্থিত প্রার্থী। প্রথমবারের মতো মহিলা সাধারণ সম্পাদিকা পেল করিমগঞ্জ কলেজ। কাছাড় জেলায় স্কুল ছাত্রকে বেধড়ক মারধর, শিক্ষকের থানায় দায়ের মামলা। এসআর নামে সাধারণ জনগণকে হেনস্থা, আমরণ অনশনে কংগ্রেস নেতা সঞ্জীব রায়। এআইইউডিএফ ছাড়া 2026-এ ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। বিরোধীদের হিজড়াদের ফৌজ বলে কটাক্ষ আজমলের। শ্রীভূমিতে দাও দাও করে জ্বলল ট্রাক, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। শ্রীভূমিতে শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সুরক্ষিত শৈশব সোনালী আসাম অভিযান। সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি গ্রন্থ উন্মোচিত। শিলপুরি বারিকনগরে শুরু 7 দিন ব্যাপী শ্রীমদ ভাগবত কথা। সোনাই শ্যামাকালী মন্দিরে আরএসএস এর শতবর্ষ উদযাপন। বিশ্ব শান্তি যজ্ঞ ও হিন্দু সম্মেলন। ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা। অযাচক আশ্রমে 2 দিনের উৎসব, রক্তদান, আলোচনা সভা। সমৃদ্ধ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব। নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি বহালের দাবিতে আন্দোলনে সারা আসাম কর্মচারী পরিষদ। ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি 11টি আসন জিতলেও গুরুত্বপূর্ণ উপসভাপতি ও সাধারণ সম্পাদক পদে জিতল এনএসইউআই। করিমগঞ্জ কলেজের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে জয়ী হল এনএসইউআই প্রার্থী রুচিতা পুরকায়স্থ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির শ্রুতি চৌধুরীকে মাত্র 2 ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন। উপসভাপতি পদে এনএসইউআই প্রার্থী আফজল আহমেদ এবিভিপি প্রার্থী সুদর্শন চৌধুরীকে 35 ভোটে হারিয়ে জয়লাভ করেন। এজিএস পদে এবিভিপি প্রার্থী দেবজ্যোতি দে এনএসইউআই প্রার্থী শিবম চক্রবর্তীকে 240 ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে 14টি পোস্টের মধ্যে প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থীরা 3টি পোস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। আজ অর্থাৎ 30 জানুয়ারি নির্বাচনের দিন 11টি পোস্টে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণ সম্পাদক, উপসভাপতি ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয় এনএসইউআই কর্মীরা। অপরদিকে এজিএস সহ অন্যান্য 8টি পদে নির্বাচনে জয়ী হয় এবিভিপি সমর্থিত প্রার্থীরা। করিমগঞ্জ কলেজের ন্যায় ঐতিহ্যবাহী কলেজে সাধারণ সম্পাদক ও উপসভাপতি ন্যায় পদে এনএসইউআই প্রার্থীদের জয় বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শাসক দলের কাছে শ্রীভূমি জেলায় অশনি সংকেত বলে উল্লেখ করেছেন। এনএসইউআই জয়ের সাথে সাথে এনএসইউআই কর্মীরা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এনএসইউআই কর্মীরা বাজি পটকা ফাটিয়ে বিজয় মিছিল নিয়ে বের হন। এনএসইউআই থেকে জয়ী রুচিতা পুরকায়স্থ ও আফজল আহমেদ তাদের জয়ের জন্য ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান ও তাদের কার্যকালে ছাত্রছাত্রীদের জন্য তারা কাজ করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠিত হলো করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের। আমাদের রিটার্নিং অফিসার ডক্টর সুস্মিতা রায়, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ডক্টর দিবাকর দেব, সুরঞ্জনা রায়চৌধুরী এবং আব্দুল আজিজ এদের নেতৃত্বে তাদেরকে হেল্প করার জন্য একটা ইলেকশন সেল ছিল, প্রায় 11 জনের কমিটি, এবং সব টিচাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের কর্মচারীরা অফিসের অক্লান্ত পরিশ্রম করেছে। 4th গ্রেড সবাই মিলে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষকে করিমগঞ্জ কলেজের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এই অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমরা সফলভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কন্টেস্ট করেছে 2 জন, আফজল আহমেদ এবং সুদর্শন চৌধুরী। আফজল আহমেদ 855 ভোট পেয়েছে এবং সুদর্শন চৌধুরী পেয়েছে 770 ভোট। কাজী আফজল আহমেদ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। জেনারেল সেক্রেটারি শ্রুতি চৌধুরী 809 ভোট পেয়েছে আর রুচিতা পুরকায়স্থ 811 ভোট পেয়েছে। 2 ভোটে রুচিতা পুরকায়স্থ নির্বাচিত হয়েছে। সেক্রেটারি মিটিংস অ্যান্ড ডিবেট দেবজ্যোতি দে 914 ভোট পেয়েছে এবং শিবম চক্রবর্তী 674 ভোট পেয়েছে। ফলে দেবজ্যোতি দে নির্বাচিত হয়েছে সেক্রেটারি মিটিংস অ্যান্ড ডিবেট, যেটাকে আমরা এজিএসও বলি। আমরা আজকের এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নির্দিষ্টভাবে খুব সাহায্য করেছে। তোমরা
এখানে যারা সাংবাদিক এসছে এরাও খুব সাহায্য করেছে। আমি তো আগেই বলেছি আমাদের শিক্ষক, আমার ইলেকশন যে সেল, তারপর ইলেকশন কমিশন আমাদের কলেজের সর্বতোভাবে সাহায্য করার ফলে, এবং ছাত্রদের মধ্যে উত্তেজনা ছিল কিন্তু তবুও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ইলেকশন হয়েছে এবং এই ফলাফল আমি তুলে ধরলাম। 811টি ভোট পেয়েছি। আমার প্রতিনিধিত্ব ছিল শ্রেয়া শ্রুতি চৌধুরী। আমার মনোভাব খুবই ভালো। আজকে আমি করিমগঞ্জ কলেজের হিস্ট্রির মধ্যে ফার্স্ট গার্ল জিএস হয়ে দেখিয়েছি। শুধু আমার পিছনে আমি একা খাটিনি, আমার পিছনে এনএসওয়াই অ্যাক্টিভিস্ট সবাই খেটেছে, এবং প্রতীক দাদা, সাবির দাদা, তার সাথে সাথে আমাদের প্রেসিডেন্ট সুস্মিত দেব, প্লাস ছাত্রছাত্রীরা যারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে, ওদেরকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে খুব খুব ধন্যবাদ, আমাকে এরকমই সাপোর্ট করে যাবেন। ফার্স্ট কাজ আমার থাকবে যে বিসিএ আর বিসিএসকে প্রাইভেটাইজেশন থেকে গভর্নমেন্টে নিয়ে যাওয়া, ওইটা করতে পারলেই আমি নিজেকে সফল বলে মনে করব। খুবই আনন্দ লাগছে। করিমগঞ্জ কলেজের ফার্স্ট গার্ল জিএস হয়ে দেখিয়েছি। আমাকে আপনারা সবাই করেছেন, তার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, অন্তর থেকে ধন্যবাদ। কাছাড় জেলার সোনাই এলাকায় হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক চাঞ্চল্যকর মারধরের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ক্লাসে ঠিকমতো রিভিশন দিতে না পারায় এক শিক্ষক দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে নির্মমভাবে মারধর করেন। এতে গুরুতর হয় এই ছাত্র। আহত ছাত্রের নাম আজম আহমেদ। সে স্কুলটির উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযোগ অনুযায়ী ক্লাস চলাকালীন শিক্ষক জাহাঙ্গীর লস্কর আজম আহমেদকে প্রশ্ন করেন। সন্তোষজনক উত্তর দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে শিক্ষক তাকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ। শিক্ষকের মারধরে গুরুতরভাবে আহত হওয়ার পর বিষয়টি ছাত্রের পরিবারের নজরে আসে। ঘটনাটির কথা জানার সঙ্গে সঙ্গে ভুক্তভোগী ছাত্রের অভিভাবক সোনাই থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর লস্করের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা। এদিকে ঘটনার খবর পেয়ে সোনাই থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পর স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ। মাঝিরগ্রাম ওয়ার্ড নম্বর 5 আহমেদ বড়ুইয়া সেকেন্ড ইয়ারে পড়ে হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুল। সে সামান্য কফ জ্বর আসলো, পড়াটা কইতে সময় ছিল, আস্তে আস্তে কইছিল। ওই হিসাবে মাস্টারও কইছেন তোরা বড় করে কও। এ কইছে আমার সর্দি কফে আমি কথা কইতাম পারি না, আমি আস্তে আস্তে কই। আর কইতে না কইতে ফাইজুন দি কইলা বাড়িছেন, আতো ফাইজুন ভাঙি গেছে। বাঙ্গার বাড়িও টাইম শুরু করছেন, মাথাত মারা, কিল মারা, গুছি মারা, আর ডেক্সর লগে আজাইয়া ওয়ালি মাথা মারাইছেন। চকুত আরও একটা জখম দেখবার তো একবারে খালা হয়ে গেছে দাগ, আর দাঁত দুইটা লড়াইছেন, আর হালি মাথা মারাই লইছেন। সময় স্কুলে গিয়া পাই তারে একটা গড়ের মাঝে বন্দি করিয়া রাখি দিছে। আমি পইলা হেডমাস্টারের রুমও গেছি। হেডমাস্টারের রুমও যাওয়ার বাদে হেডমাস্টারও কইছেন তোমার ছেলে তো গিয়া আসছে। আমার না বা আমার ছেলে তো গেছে না কইলে তার ছোটো ভাইয়ে গিয়া উপরতলাত উঠে গিয়া রুম খুলিয়া আমার ছেলেরে বা করছেন। বা করতে সময় আমার ছেলেরে আমি দেখি বেগে রক্ত, হাতে রক্ত, শার্টে রক্ত লাগাই বাড়িয়া আইয়া ফতে তারা আমার ডাকিছেন, শুনি যাও। আমি কইছি আমার ছেলের রক্ত ফুসিতাম আপনি না, আপনারা কথা শুনতাম। আমি কইছি আমি থানাত যাওয়া লাগবো। তারা কইছেন যাও, থানাত গেলে কিতা করবো, থানায় আমরা কোনটা করতে পারতো না। ও থানাত আইছি, থানাত আওয়ার বাদে থানায় দিছে হসপিটালে রেফার করছে শিলচর মেডিকেল কলেজ। প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই, পুলিশ প্রশাসনের উপরে, ডিসির কাছে এবং হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি আমার ন্যায্য বিচারটা আমি চাই। এসআর ইস্যুকে ঘিরে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এসআর প্রক্রিয়ার অসঙ্গতির কারণে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। বিরোধী দল সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অভিযোগ, সুপরিকল্পিতভাবে এসআরের মাধ্যমে বৈধ ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র চলছে। এই অভিযোগ ও এসআরের নামে সাধারণ মানুষকে হেনস্থার প্রতিবাদে শিলচরে আমরণ অনশনে বসেছেন সমাজকর্মী ও কংগ্রেস নেতা সঞ্জীব রায়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির নিচে তিনি আমরণ অনশন শুরু করেছেন। সঞ্জীব রায় অভিযোগ করেন, এসআর আসামের ইতিহাসের এক কালো অধ্যায়। তার দাবি, এসআরের নামে বৈধ ভোটারদের নাম কাটার যে ষড়যন্ত্র চলছে তার পূর্ণ নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তার নির্দেশে কিছু ব্যক্তি বৈধ নাগরিকদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ দাখিল করছেন, যার ফলে সাধারণ মানুষ মারাত্মক হয়রানির শিকার হচ্ছে। সঞ্জয় রায়ের দাবি, এসআরএম নামে যাতে ভারতের কোনো বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়, পাশাপাশি যারা ভুয়া অভিযোগ দাখিল করে সাধারণ মানুষকে হেনস্থা করেছে তাদের চিহ্নিত করে জনসম্মুখে আনা হোক এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে সমগ্র আসামে যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এবং মাননীয় আসামের মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রেক্ষাপটে উনি পাবলিক ডোমেনে এসে বলেছেন যে উনার নির্দেশে বিভিন্ন জায়গায় ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে এসআর নিয়ে, ফর্ম 7 নিয়ে, এবং উনি চাইছেন যে একটা বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করতে। আমরা এই মঞ্চ থেকে উনার এই উদ্যোগকে আমরা কালো অধ্যায় বলে আখ্যা দিচ্ছি, যে আসামের ইতিহাসে, আইন শোধনের ইতিহাসে একটা কালো অধ্যায় বলে থাকবে। আমরা দাবি রাখছি যে যারা ফলস অ্যালিগেশন দিয়েছেন ওদেরকে সরকার ডিটেক্ট করে ওদেরকে পাবলিক ডোমেনে ওদের নামগুলো আসুক, ওদের উপরে এফআইআর লঞ্চ করে শক্ত পদক্ষেপ নেওয়া হোক। দ্বিতীয়ত হচ্ছে, অনেক হিয়ারিংয়ে ফলস অ্যালিগেশন দেওয়ার পরে সেই কমপ্লেনেন্টরা আসছে না। সেই হিয়ারিংয়ে যদি যারা অ্যাবসেন্ট থাকে কমপ্লেনেন্ট, সেই হিয়ারিংটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। ইমিডিয়েটলি যাদের নামটা ডিলিট করা হয়েছে বা সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে স্টপ করে ওদের নামটা ভোটার লিস্টে এন্ট্রি করা বা কন্টিনিউয়েশন করা, যে প্রকৃত কোনো ভারতীয় নাম যাতে ভোটার লিস্ট থেকে কাটানো হয় সেদিকে সরকার, ইলেকশন কমিশন যাতে নজরদারি করে। আমরা যারা ব্যক্তিগতভাবে এখানে উদ্যোগ নিয়েছি, বিভিন্ন সংগঠনে আছে, আমরাও সেদিকে ফলো আপ রাখছি। আমরা কোনো দিন একটা সক্রিয় যারা সমাজের সাথে জড়িত ভারতীয় প্রকৃত নাগরিক কারোর নাম যাতে কর্তন নয় সেদিকে আমরা তাকিয়ে আছি। আমরা দাবি রাখছি যারা ফলস অ্যালিগেশন লাগিয়ে এই কারসাজির, এই কনস্পিরেসির পার্ট হয়েছেন ওদেরকে ডিটেক্ট করে শাস্তি দেওয়া এবং ওদের নামটা পাবলিক ডোমেনে আনা। আমিও নিয়েছি, আমরা সবার সমর্থনে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের হাঙ্গার স্ট্রাইকটা, যেহেতু আমার হাঙ্গার স্ট্রাইকটা ইনডেফিনিট। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের কড়া সমালোচনা করলেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইউডিএফ ছাড়া আগামী নির্বাচনে কংগ্রেস কখনোই ক্ষমতায় আসতে পারবে না। এদিন আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এর সাথে জোটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ওয়াইসির দলের সঙ্গে জোট হওয়ার একটি ভালো সম্ভাবনা আছে। বরাক উপত্যকার প্রায় 10,000 মানুষ জোট চেয়ে ইমেইল পাঠিয়েছেন। তিনি আরও জানান যে এই বিষয়ে আলোচনার জন্য দিল্লিতে আজই একটি বৈঠকের কথা রয়েছে। কংগ্রেসকে আক্রমণ করে আজমল বলেন, কংগ্রেস ভাবছে আগামী কয়েক বছরে জনতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে তারা একাই ক্ষমতা আসবে, কিন্তু তা অসম্ভব। বক্তব্যের এক পর্যায়ে তিনি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের হিজড়াদের ফৌজ বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, বিরোধীরা পরিকল্পনা মাফিক কাজ করতে ব্যর্থ হচ্ছে। আগামী দিনে ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকায় বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন তিনি। তার এই মন্তব্য ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আসাদুদ্দিন ওয়াইচিৰ দলৰ লগত আপোনাৰ কিবা হ'ব নেকি, এলায়েন্স হোৱাৰ সম্ভাৱনা? চাওক, এলায়েন্স হোৱাৰ ভাল এটা সম্ভাৱনা আছিল। এই অসমৰ বৰাকৰ কমচে কম 10,000 মুছলমানে ইমেইল দিছে আসাদুদ্দিন ওয়াইচিক, বদরুদ্দিন বিজেপি কা টিম হে, বদরুদ্দিন কা বিজেপি কা বি টিম হে। তেখেত ভয় খাইছে। আজিও আমাৰ মানুহ তেখেতৰ এটা 8টা বজাত টাইম দিছে। মোৰ মানুহ কি ডেভেলপমেণ্ট হয় না এতিয়ালৈকে কৰা নাই। আহিব নাহিব বুলি কৈছে, মিডিয়াত কৈছে বোলে আমি নাযাওঁ, বুজিলে। ইম্পচিবল, এটাতো কোৱা নাই। টাইম কেন চেঞ্জ এভৰিথিং। আমাৰ মানুহ লগাই আছে, পাৰ্লিয়ামেণ্ট চলি আছে, হ'ব পাৰে 1-2 দিনৰ কাৰণে মই দিল্লী যাম। আমি তেখেতৰ লগত কথা পাতিম। উই আৰ আশাবাদী যে ইনশাআল্লাহ, আমি কোৱা নাই বোলে এলায়েন্স কৰিব লাগে। আপুনি কমচে কম লোৱাৰ আসাম এৰিয়াত আৰু আপাৰ আসাম এরিয়াত আর আমার বরাক ভ্যালির এই 3টা প্রোগ্রাম আপনি করে দিও, বাস দ্যাট ইজ ইনাফ ফর আস। ছোৱালী নপায় ভাই, কংগ্ৰেছে কিয় নুবুজে? কংগ্ৰেছে ভাবি আছে যে আমি ইমান দিনে 3 বছৰৰ পৰা বাহিৰত আছো আৰু 1 বছৰ থাকি যাম, আর এই 5 বছৰৰ ভিতরে আমি মাহল বানাই অসমৰ ডেমোগ্রাফিক চেঞ্জ আনি আমি আবু গদ্দাত আহিম। 2026-31 যদি চিন্তা কৰি থাকে আমি ক'ব নোৱাৰো। 2026 কংগ্ৰেছ উইদাউট ইউডিএফ পাৱাৰত আহিব নোৱাৰে। এইটো লিখি লওক।
अरे यार वो सब बात मत करो। ठाकुर ने, गब्बर सिंह ने क्या बोला था? ठाकुर ने हिजड़ों की फौज बनाई है, इन्होंने भी हिजड़ों की फौज बनाया है। देखो क्या होता है। हिजड़ा कौन होता है? शादी भी नहीं कर सकता, करेगा तो बच्चे भी नहीं होते। শ্রীভূমির শিলচর রোড এলাকায় একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়লা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে আগুনের গ্রাসে চলে যায়। শিলচর রোডের উপর হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ট্রাকটিকে গ্রাস করে নেয়। ট্রাকটিতে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। একটি গাড়ি এখানে ফুলবাঞ্চার ট্রাক এখানে উপস্থিত আছে, এখানে আগুন লেগে ভিতরটা পুরো ছাই হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করা হয়েছে। আমি নিজেই এখানে উপস্থিত থাকি। সরিষা 4 নম্বর ওয়ার্ড সরিষা শীতলা মন্দিরের সামনে ঘটনাটি ঘটেছে, কিন্তু কে বা তাহারা কীরকম ঘটনা করছে আমরা কিছু জানি। এটা সরিষা শীতলা মন্দির 4 নম্বর ওয়ার্ড গ্যাস পাশে এখানে আগুন নিবানো চলছে। বাকি বিস্তারিত আপনারা একটু করেই জানতে পারবেন ঘটনাটা কী হয়েছে বা কী না। আমি এখানে সরজমিনে এখনই উপস্থিত হয়েছি। গাড়ি পুরা খালি। সন্ধ্যার পরে প্রত্যেক গাড়ি এখানে রাখা হয়, কয়লারও কিছু গাড়ি থাকে, অন্যরাও গাড়ি এখানে থাকে। কিন্তু এখানে আমরা জানা মতো একজন প্রতিজ্ঞাগুড়ি আছে, ওনারই গাড়ি এখানে রাখা ছিল। হঠাৎ করে গাড়িতে কি লোড ছিল, মানে গাড়ি কি নিয়ে এসেছিল? গাড়িতে কিছু নেই, গাড়ি খালি অবস্থায় এখানে উপস্থিত। শীর্ষ সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এক বিশেষ সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। সুরক্ষিত শৈশব সোনালী অসম শীর্ষক এই 90 দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীভূমি জেলার নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের অধিকার সুরক্ষিত করা এবং বিভিন্ন ধরনের শোষণ থেকে তাদের রক্ষা করার লক্ষ্য নিয়ে রাজ্য জুড়ে চলমান এই অভিযানের কর্মসূচিতে জেলার বহু সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। सो ये जो सुरक्षित शैशव सोनाली असम है, ये हमारा 90 डेज़ कैंपेन का एक प्रोग्राम है, जिसमें हम लोग फेज़ वाइज अलग अलग लाइक ग्रुप्स को टारगेट करेंगे। हम वी आर स्टार्टिंग विद स्कूल्स फर्स्ट ऑफ ऑल। सो स्कूल्स में हम लोग अवेयरनेस क्रिएट करने के लिए वी आर स्टार्टिंग विद स्कूल। वी विल एक्सटेंड इट टू आंगनवाड़ी वर्कर्स, आशा वर्कर्स। वी विल ऑल्सो इन्वॉल्व PRI मेम्बर्स एंड रिलीजियस लीडर, सो दैट ये जो मैसेज है हमारा चाइल्ड राइट्स एंड प्रोटेक्शन और चाइल्ड इशूज़ को लेके ये हर एक सेक्शन ऑफ सोसाइटी के पास पहुंच सके, सबके पास अवेयरनेस एक हो कि मतलब इन सिचुएशंस व्हेन इट कंसर्न्स चाइल्ड प्रोटेक्शन, सो उसमें क्या किया जाए, हाउ कैन दे, अगर कुछ प्रॉब्लम हो तो वो लोग कैसे एडमिनिस्ट्रेशन का हेल्प ले सके। जैसे हमारा फॉर एग्जांपल थोड़ी देर पहले जो मेंशन किया था चाइल्ड हेल्पलाइन नंबर, सबको पता नहीं होता है मतलब, और बहुत लोग हेजिटेट करते हैं मतलब कि कंप्लेन करने के लिए। और ऐसा भी हमें रिपोर्ट्स आया है ग्राउंड लेवल से, जहाँ पे मतलब लेट्स से चाइल्ड लेबर का एग्जाम्पल दूँ या चाइल्ड मैरिज का, दे डोंट रिपोर्ट, और जिनका रिस्पॉन्सिबिलिटी था रिपोर्ट करने का वो भी रिपोर्ट नहीं करते हैं। सो वी वांट टू सेंड दिस मैसेज कि मतलब हर एक का रिस्पॉन्सिबिलिटी है रिपोर्ट करना, एंड इफ़ यू डोंट रिपोर्ट देन देयर विल बी कॉन्सिक्वेंसेस। উপস্থিত সহকারী আয়ুক্ত অনিশা খেরচা সাংবাদিকদের বলেন, সুরক্ষিত শৈশব সোনালী অসম তাদের একটি 90 দিনের সচেতনতামূলক কর্মসূচি। তারা পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে লক্ষ্য করে এই সচেতনতা অভিযান চালাবেন। প্রথম পর্যায়ে তারা স্কুলগুলো থেকে শুরু করেছেন, যেখানে ছাত্রছাত্রীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান গ্রন্থ উন্মোচিত। শিলচর গান্ধী ভবনে শুক্রবার লেখক নিহার রঞ্জন পালের তথ্যভিত্তিক নতুন গ্রন্থ সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান উন্মোচিত হয়েছে। প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিকদের হাতে বইটি আলোকিত হয়। মঞ্চে ছিলেন লেখক নিহার রঞ্জন পাল, ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, পার্থ ভট্টাচার্য প্রমুখ। গান্ধী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। একদিক দিয়ে দেখতে গেলে যে মানে ইতিহাসের সঙ্গে ইতিহাস চর্চা বলতে যেটা বলে, তার সঙ্গে আমার
পেশাগত কারণেই যে একটা নিবিড় সম্পর্কের যে ব্যাপার থাকা সেটা হয়ে ওঠে না। কিন্তু সাংবাদিকতা করতে গেলে বা আমরা যে ধরনের সাংবাদিকতা করি, সাংবাদিকতার নানা রকম শাখা প্রশাখা রয়েছে, আমরা যেরকম সাংবাদিকতা করি বা করতে চাই সেটার জন্য ইতিহাস জানাটা খুব দরকার। এবং ইতিহাস মানে কি? ইতিহাস মানে যে আমরা যেটা কিন্তু উনি, আমি সবথেকে লক্ষ্য করেছি আমাদের বিপিনচন্দ্র পালের, স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের ওই সময় ওনার ব্যক্তিগত উদ্যোগকে জায়গাটাকে শিলপুরে বারিকনগরের রাধেশ্যাম বিবাহ ভবনে 27 জানুয়ারি থেকে 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা শুরু হয়েছে। প্রখ্যাত কথাবাচক অশোক দেবাচার্যজি মহারাজের নেতৃত্বে প্রতি সন্ধ্যা 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত গীতার অমৃতবাণী পাঠ চলছে। অনুষ্ঠান 2 ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। উদ্বোধনী দিবসে কলস যাত্রা বের হয়ে গঙ্গা পূজনের মাধ্যমে শুরু হয়। প্রথম দিন থেকেই শত শত ভক্তের সমাগমে ভবন পূর্ণ। আয়োজন সমিতির সভাপতি শঙ্কর নুনিয়া বলেন, 2014 সাল থেকে প্রতি বছরই অনুষ্ঠান করে আসছেন। সকলে এসে গীতার আলোকে জীবনপথ খোঁজার জন্য আহ্বান জানান। গণতান্ত্রিক বৌদ্ধিক বিকাশে পত্রিকা পাঠ অত্যন্ত প্রয়োজন, অভিমত আলোচনায়। ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে। ভারতীয় সংবাদপত্রের 246 বছরের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তাতে বহু প্রত্যাহ্বান মোকাবিলা করতে হয়েছে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সংবাদপত্রের সর্বত্র বিস্তার লাভ হয়। কিন্তু ডিজিটাল মাধ্যম সংবাদপত্রের মুদ্রিত সংস্করণের উপর যেভাবে থাবা বসাচ্ছে এটা বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে প্রতিকূলতা প্রতিবন্ধকতা কাটিয়ে সংবাদপত্র পাঠক পাঠিকাদের কাছে গ্রহণযোগ্যতা বজায় রাখতে সক্ষম হবে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা আলোচিত হয়। আজ 29 জানুয়ারি ভারতীয় সংবাদপত্র দিবস, ইন্ডিয়ান নিউজ পেপার ডে। এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল বর্তমান ডিজিটাল যুগে সংবাদপত্রের বা মুদ্রণ মাধ্যমের ভূমিকা। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং আমরা সবাই জানি যে ভারতীয় সংবাদপত্রের জনক হলেন জেমস অগাস্টাস হিকি। 1780 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি তিনি প্রকাশ করেছিলেন হিকিস বেঙ্গল গেজেট এবং এই সংবাদপত্রটি প্রথম ইন্ডিয়ান নিউজ পেপার, ভারতীয় সংবাদপত্র। সেই হিসাবে জেমস অগাস্টাস হিকিকে আমরা ভারতীয় সংবাদপত্রের জনক হিসেবে অভিহিত করি। এরপর আমরা দেখেছি যে গত 245 বছর ধরে ভারতীয় সংবাদপত্র সমাজ জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সেই নানা ধরনের অন্যায় অবিচার সমাজ জীবনে এর বিরুদ্ধে সংবাদপত্র বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। সকল দুর্নীতির বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের অগ্রগতির ক্ষেত্রে সংবাদপত্রের অত্যন্ত সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি ছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে সংবাদপত্র উজ্জীবনী মন্ত্রে ভারতবাসীকে দীক্ষিত করেছিল। এবারে নিচে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। নতুন পেনশন নীতি
বাতিল করে পুরনো পেনশন বহালের দাবিতে 2 দিন ব্যাপী আন্দোলনের সারা আসাম কর্মচারী পরিষদ। পুরো রাজ্যব্যাপী পুরনো পেনশন নীতি প্রবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছে সারা আসাম কর্মচারী পরিষদ। পুরো রাজ্যের পাশাপাশি শ্রীভূমি জেলাতেও 2 দিন ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করছে শ্রীভূমি জেলা কর্মচারী পরিষদ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে ধর্ণা শেডে কর্মচারী পরিষদের সদস্যরা ধর্ণায় বসেন। ধর্ণাস্থল থেকে সরকারি কর্মচারীরা জানান, নতুন পেনশন নীতিতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। তাই তারা দীর্ঘদিন থেকে পুরনো পেনশন নীতি প্রবর্তনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু সরকার তাদের কথায় কর্ণপাত না করায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। সরকার তাদের দাবিতে সাড়া না দিলে কর্মচারীরা আগামী দিনেও আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তারা জানান। আসাম কর্মচারী পরিষদ আজকে এবং আগামী কালকে 2 দিনের কর্মসূচি সারা আসামে নিয়েছে কর্মচারীদের পুরাতন পেনশন স্কিম চালু করার দাবিতে। আমরা যারা পুরাতন পেনশন স্কিমে আছি, আমরা তো মোটামুটি আমরা ভালোই আছি, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত, কিন্তু নতুন যারা চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। আমাদের কর্মচারীরা পেনশনে যাওয়ার পর এমনিতে বেতন কমে যায়, তারপরে যখন পেনশন পাবে না তাদের অবস্থা ভয়ানক হবে। এর জন্য কর্মচারী পরিষদ সারা আসামে আন্দোলনের কার্যসূচি নিয়েছে। কর্মচারী পরিষদ বদ্ধপরিকর নতুন পেনশন স্কিম বাতিল করে এবং ইউপিএসসি বাতিল করে ওল্ড পেনশন স্কিম চালু করতে হবে। এর জন্য কর্মচারী পরিষদ যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মানবে না ততদিন পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা কর্মচারী পরিষদ আন্দোলন করে যাব। এবং এই দাবিতে সমস্ত আসামের সমস্ত বিভাগের কর্মচারীরা এক। এবং দুর্ভাগ্যজনক হলো বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদিও প্রথমে নিউ পেনশন স্কিম চালু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এরা বিভিন্ন রাজ্যে আন্দোলন করেছে। আন্দোলনের পরে বিভিন্ন রাজ্যে এই দাবি মেনে নিয়েছেন অন্যান্য রাজ্যের সরকাররা, কিন্তু আসামে এখনো এই দাবি সরকার মানছেন না। তাই আমরা কর্মচারী পরিষদের ছায়ার তলে দাঁড়িয়ে আমরা কর্মচারীরা আন্দোলন করব এবং কর্মচারী পরিষদ যতদিন পর্যন্ত আমাদের এই ওল্ড পেনশন স্কিম চালু হবে না ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। বদরপুরে আজমল সুপার 40-তে বিতর্ক। ভিডিও ধারণে আপত্তি জানিয়ে যুবককে জুতা মারার হুমকি মৌলানা বদরুদ্দিন আজমলের। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ বদরপুর আজমল সুপার 40-তে এক অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এআইইউডিএফ দলের মুরব্বী ও প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে। गुंडागिरी कर रहे, बदमाशगिरी कर रहे, लात मार के दिखाई, इधर जूता मारूंगा पकड़ के, इधर जूता मारूंगा दिमाग ठीक कर। অভিযোগ অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি নজরে আসতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মৌলানা বদরুদ্দিন আজমল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিডিও ধারণকে কেন্দ্র করে তিনি ওই যুবককে প্রকাশ্যে জুতা দিয়ে মারার হুমকি দেন। ঘটনাটি মুহূর্তের মধ্যে অনুষ্ঠান স্থলে চাঞ্চল্যের সৃষ্টি করে। উপস্থিত মানুষের মধ্যে নিন্দার ঝড় ওঠে এবং অনেকেই এই আচরণকে অনভিপ্রেত ও নিন্দনীয় বলে আখ্যা দেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তিরা জানান, একজন জাতীয় স্তরের রাজনৈতিক নেতা ও অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। সাধারণ মানুষের সঙ্গে এমন আচরণ জনপ্রতিনিধির মর্যাদার পরিপন্থী বলেও মত প্রকাশ করেন অনেকে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। सारी बच्चियां रो रही है, यहाँ मजाक कर रहे हैं, गुंडागिरी कर रहे हैं, बदमाशगिरी कर रहे हैं, लात मार के दिखाई। कौन देखे सामने लाइए मत बचा, आई विल कहीं पीछे गए हो, गायब हो। तो जिंदगी में जागते हुए सबने देखा। You got my point? Yes, sir. I'm talking to you, yes, but not only you. I'm talking to all of you. क्या समझी? वो बुके वाले ने कहा वाले मैं पीछे देखो मैं पीछे देखो वही कैमरा में नीचे हाँ हमारी लड़कियों का फोटो नहीं उठाएगा। You please keep quiet, you can go out. ये लड़कियों का सेशन है, मैं किसी को अलाउड नहीं करता। आज आप लोग आ गए, हमने किसी को आउट नहीं किया। Only for girls session is
यहाँ से आप फोटो ले आओगे, माँ बाप को दिखाओगे, ये लड़की मुझे बहुत पसंद है, इधर झूठा मारूंगा पकड़ पकड़ के, इधर झूठा मारूंगा दिमाग ठीक कर दूंगा, कोई फोटो नहीं उठाकर रख दूंगा, सेक्रेसी है ना, प्राइवेसी है। শ্রীভূমি শহরের বুকে দিন দুপুরে এক দুঃসাহসিক চুরির চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের অরবিন্দ সরণি রোড এলাকায়। জানা গেছে, রিক্সা করে এসে এক চোর ওই এলাকার বাসিন্দা রাত্রি সাহা নামের এক মহিলার বাড়িকে লক্ষ্য করে চুরির চেষ্টা চালায়। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত চোর প্রথমে বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে ফেলে এবং পরে নিজের আনা তালা সেখানে লাগিয়ে দেয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দারা চোরকে আটক করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে চোর তার হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে লোকজনকে ভয় দেখায় এবং সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। মর্নিংয়ে প্রায় 10:30-11টার সময় এখানে এসে তালা ভেঙেছে, গেটের তালা, তারপর ভিতরে ঢুকে এই ফলস যে তালাটা, গিলের গেট আছে, গিলের তালাটা ভেঙে একদম তস্ত, তখন সব লোক জমায়েত হয়ে গেছে, এই পাড়ার যত লোক আছে পাড়ার সব লোক জমায়েত হয়ে গেছে। তখন সবাই যখন করছে, ওর পিঠে চেস করছে, তখন বেরিয়ে আসছে ঘর থেকে। ওই লোক একটা টুকটুকে ড্রাইভার, হাতে একটা লম্বা দা। তারপরে আমি এখানে ওকে ধরার চেষ্টা করেছি, ওখানে আমাদের দাঁড়িয়ে এসে যায়, মারার জন্য এসে যায়। তারপর আমাদের সব লোক যখন জমায়েত হয়ে গিয়েছে, তারপরে পালিয়ে গিয়েছে টুকটুক নিয়ে, কিন্তু টুকটুকটা ধরা হয় নাই, পরে দাঁত হয় নাই, কেউ মানে ফ্রন্টে যায় নাই। তালা ভেঙে মানে আমার দিদিভাই ঘরের তালা ভেঙে ও তালা লাগিয়ে দিয়েছে, আর গিলের তালাও ভেঙে দিয়েছে, মানে হাতে তো দা, ও বলেছে ওর বাড়ি ওর ঘর বলে ভিতরে ঢুকে যাচ্ছে। সেই সময় তো ছিলাম, সবাই পাড়ার তো সব লোক জমা হয়ে গেছে, আর যখন ঢুকতে ছিল তখন তারা ঢুকে ধরেছে, কিন্তু ওকে আমরা আটকে রেখে দিতাম, কিন্তু হাতে তো দা থাকায় দেখাচ্ছে আমি দখল করে নেব, আমি তো এটা খালি করতো এই তালা ভেঙে রেখেছে, তালাটা ভেঙে রাখতে লাগবে, ওদের তো সব ডকুমেন্ট সব আছে। নাম কি? বৈধ ভোটারদের নাম কর্তনের অভিযোগ তুলে শুক্রবার পাথারকান্দিতে প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। পাথারকান্দি ও লোয়ারপোয়া ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের করে কংগ্রেস কর্মী ও নেতৃবৃন্দ পাথারকান্দি সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র জমা দেন। স্মারকপত্রের বৃহত্তর সমষ্টিতে প্রায় 10,000 ভোটারের কাছে পাঠানো নোটিশের ভিত্তিতে কোনোভাবেই যেন নাম কর্তন না করা হয় সেই দাবি জানানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে সমজেলা ও সার্কেল অফিসার কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হলেও অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করে প্রশাসন তা ভেঙে দেয়। নির্ধারিত সময় পর সার্কেল অফিসার প্রতিবাদস্থলে উপস্থিত হলেও কার্যালয়ে প্রবেশের অনুমতি না থাকায় স্মারকপত্রটি সড়কেই গ্রহণ করা হয়। গোটেই অসমত যিটো এছআৰ ৰিভিউ প্ৰক্ৰিয়া চলি আছে, তাৰ ভিত্তিত আমাৰ পাথাৰকান্দি প্ৰায় 10,000 মানুহৰ আপোনাৰ হিয়াৰিং আহিছিলে, নোটিছ আহিছিলে। এই নোটিছ যিমানখিনি নোটিছ আহিছে গোটেইখিনি মানুহে হিয়াৰিঙত এটেণ্ডেড হৈছে। আৰু আমি আজি দিয়াৰ মূল উদ্দেশ্যটো হ'ল যাতে যিমানখিনি মানুহ হিয়াৰিঙত প্ৰেজেণ্ট আছিলে কোনেও বাদ নপৰে। যদি এজনো বাদ পৰে অহা দিনত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে পাথাৰকান্দি সমষ্টি হওক ডিষ্ট্ৰিক্টো হওক আমি 2 ব্লক মিলাই ইয়াতকৈ ডাঙৰ আন্দোলন কৰি তুলিম, সেইখিনি আমি উল্লেখ কৰি আজি মেমনাখন আমি ছাবমিট কৰিলোঁ। আৰু মেইলৰ যোগেদি আমি ৰাষ্ট্ৰপতি, ইলেকশ্যন কমিশ্যনাৰ অফ ইণ্ডিয়া, ইলেকশ্যন কমিশ্যনাৰ অফ আছাম, SP, DGP চবক আমি আজি মেইল কৰিম। আমি গোটেইখিনি কপি গণতান্ত্ৰিকভাৱে মানি আমি আজি আমাৰ এই ছাবমিশ্যন প্ৰক্ৰিয়াটো এইমাত্ৰ শেষ কৰিলোঁ। আশা কৰোঁ আমাৰ চৰকাৰে আমাক সহায় কৰিব। আমি CDCৰ তাতে আহিছিলোঁ, তো CDC নাথাকাতে আমি চাৰ্কুলৰ তাতে আমি মেমৰেণ্ডাম দিলোঁ। আমি চাৰ্কুলৰ ক'লোঁ যে আমাৰ কথাটো হ'ল যিসকল মানুহক হিয়াৰিঙত প্ৰেজেণ্ট হৈছিলে তাক কিবা ৰিচিভিং দিয়া নাই। তো আমি যোৱা দিনত তেওঁ চাৰ্কুলৰ লগত কথা হৈছিল, তেওঁ কৈছিলে যে BLক অৰ্ডাৰ দিব, BLে ৰিচিভিং দিব বুলি। তো আমি আজিৰ দিনত তাক ক'লোঁ যে আমাৰ সেইটো BLক অৰ্ডাৰ দিব লাগে অফিচিয়েলি, যাতে যি মানুহসকল হিয়াৰিঙত প্ৰেজেণ্ট থাকিছিলে তাৰ ৰিচিভিংটো দিব।
আৰু আমি তাক আৰু এটা বেলেগ প্ৰশ্ন কৰিছিলোঁ, আপোনালোকে যিসকল মানুহ ঘৰত নাছিলে ইসকল মানুহত আপোনালোকে এইটো কনস্পিৰেঞ্চি চলিছে, কিন্তু ইছ্যুটো আপোনালোকে জানে মুখ্যমন্ত্ৰীয়ে এইটো অপেনলি কৈছে এইটো মোৰ নিৰ্দেশত হৈছে। তো সেইটো যে কনস্পিৰেঞ্চি চলিছে, যিসকল মানুহ কৰ্মসূত্ৰে বাহিৰত থাকে বা বহিৰাজ্যত থাকে সেইবিলাকৰ নামটো কাটাৰ যে প্লেনিং হৈছে, তো সেইটো মই এই সার্কেল অফিসারকে সুধিছিলোঁ। সারা ভারতবর্ষ বুক চুরে ঘটনা নিয়ে প্রায় তুলপাড়। আমরা মনে করেছিলাম আসামে এনআরসি হয়েছে, এনআরসির পরিবর্তে যেটা এসআর হবে, এটা সুন্দরভাবে এটা হবে, আমরা সুন্দর একটা ভোটার লিস্ট আসামবাসী উপহার পাবো। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন একটা ভয়ানক পরিস্থিতি, এসআর এর মাধ্যমে এসআরদের হাতিয়ার করে জেনুইন ভোটারদেরকে কিভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু ইলেকশন কমিশন এবং বিজেপিরা মিলে সেই পরিকল্পনা রচনা করে, সেই পরিকল্পনার মানে বিরোধিতা করতে গিয়ে আজকে আমরা এখানে মেমোরেন্ডাম দিলাম। দেখেন কোনো শোনাবার তাজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।